বগুড়া ৬ এবং শেরপুর ৩ আসনের উপনির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এ বিষয়ে আজই তফসিল ঘোষণা করবে সাংবিধানিক সংস্থাটি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ৬ ও ঢাকা ১৭ আসনে নির্বাচিত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরে ১৬ ফেব্রুয়ারি তারেক রহমান নির্বাচনী এলাকা ১৯০ ঢাকা ১৭ আসনের প্রতিনিধিত্ব করার ইচ্ছে জানিয়ে কমিশনে ঘোষণাপত্র দাখিল করেন। ফলে একই তারিখ থেকে বগুড়া ৬ আসনটি শূন্য ঘোষণা করা হয়। এছাড়া গত ৩ ফেব্রুয়ারি কিডনিজনিত রোগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শেরপুর ৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল। বৈধ প্রার্থী মারা যাওয়ায় আরপিও অনুযায়ী ওই আসনের সংসদ নির্বাচন স্থগিত করে ইসি। চট্টগ্রামের হালি শহরে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় ৯ দগ্ধদের মধ্যে মারা গেছেন ৩ জন। সকালে সার্বিক পরিস্থিতি দেখতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলো। সকাল 10টার দিকে তারা জাতীয় বার্ন ইনস্টিটিউটে পৌঁছালে বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন দগ্ধদের বর্তমান অবস্থা ও চলমান চিকিৎসা কার্যক্রম সম্পর্কে তাদের বিস্তারিত অবহিত করেন। স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল বলেন, দগ্ধদের সুচিকিৎসা নিশ্চিত করা হবে বলে আশ্বস্ত করা হয়েছে। আর এছাড়া ত্রাণমন্ত্রী বলেন, ভবিষ্যতে এমন দুর্ঘটনা কমানোর বিষয়ে অন্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। চট্টগ্রামের হালি শহরে বিস্ফোরণে দগ্ধদের দেখতে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করেছেন চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য সাইদ আল নোমান। তিনি চিকিৎসাধীন রোগীদের খোঁজ খবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে সার্বিক অবস্থা সম্পর্কে অবহিত হন। এ সময় আহতদের পরিবারের সদস্যদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, দগ্ধ ৭ জন নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আজ সকালে শাওন নামের আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 2 জন। এই ব্যাপারে যতটুকু করবার করব ইনশাল্লাহ। গ্যাস লাইনের যে সিলিন্ডার সিস্টেম, যেটা গ্যাসটা সাপ্লাই দেওয়া হয় কুকিংয়ের জন্য, এটা একটা। আরেকটা যেটা কনসিল লাইনে গ্যাস দেওয়া হয়, দুইটা লাইনে যে লিকেজ হয়, এটা আমরা 3 মন্ত্রণালয় আমরা অতি সত্বর বসতেছি। এটাকে কিভাবে টোটাল কন্ট্রোলে আনা যায় বা লিকেজ থাকলে কিভাবে দূর করা যায়, আমরা আর বিলম্ব না করে মানব সম্পদ রক্ষার স্বার্থে আমরা এটা অতি সত্বর একটা ব্যবস্থা নেব। শুষ্ক মৌসুম শুরু না হতেই বন্দরনগরী চট্টগ্রামে দেখা দিয়েছে সুপেয় পানির সংকট। চট্টগ্রাম ওয়াসা জানায়, হালদা নদী ও কর্ণফুলী নদীতে লবণাক্ততা বেড়ে যাওয়ায় দৈনিক উৎপাদন ৬ থেকে ৭ কোটি লিটার কমেছে। বর্তমানে পানিতে লবণের মাত্রা প্রতি লিটারে ২৫০০ থেকে ২৯০০ মিলিগ্রাম পর্যন্ত পাওয়া যাচ্ছে, যা সহনীয় মাত্রার চেয়ে কয়েক গুণ বেশি। ফলে মদুনাঘাট ও মোহরা সহ 3টি শোধনাগারে প্রতিদিন কয়েক ঘন্টা উৎপাদন বন্ধ রাখতে হচ্ছে। রেশনিং পদ্ধতিতে পানি সরবরাহ করা হচ্ছে এবং পর্যাপ্ত বৃষ্টি অথবা কাপ্তাই লেক থেকে বেশি পানি ছাড়া হলে পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানিয়েছে ওয়াসা। মরণ ফাঁদে পরিণত হয়েছে রাজবাড়ী দৌলতদিয়া ফেরিঘাটের সংযোগ সড়কগুলো। সংস্কারের অভাবে চরম ঝুঁকি আর প্রচণ্ড ধুলোবালিতে বাড়ছে দুর্ভোগ। বেহাল সড়কে বাড়ছে দুর্ঘটনা ও যাত্রী ভোগান্তি। ঈদে দৌলতদিয়া পাটুরিয়া রোডে বাড়তে পারে ভয়াবহ ভোগান্তি। রাজবাড়ী প্রতিনিধি মমিন শেখের তথ্যচিত্রে রিপোর্টে তামান্না সাদিকা। দীর্ঘদিন সংস্কারের অভাবে দৌলতদিয়া ফেরিঘাটের খাড়া ঢাল ও ভাঙনে বিপর্যস্ত সংযোগ সড়কে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। প্রতিদিন ঝুঁকি নিয়ে ফেরিতে উঠছে হাজার হাজার যানবাহন। সড়কের বেহাল দশা যেন দেখার কেউ নেই, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদাসীন। বিশেষ করে ৩, ৪ ও ৭ নম্বর সচল ঘাটের সংযোগ সড়কে অতিরিক্ত ঢালু ও ভাঙাচোরা হয়ে এখন মরণ ফাঁদ। বিভিন্ন স্থানে বড় গর্ত, ধস ও অসমান ঢাল ফেরিতে ওঠানামার সময় তৈরি করছে চরম ঝুঁকি। সংযোগ সড়কটার অবস্থা খুবই খারাপ। গাড়ির নিচে পাতিতে বাঁধে, গাড়ির বডিতে বাঁধে, উঠতে নামতে অনেক মহা মুশকিল হয়ে যায়। গাড়ি উপরে গেছে অনেক, আর আমাদের অনেক কষ্ট হয়। প্রায়ই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাচ্ছে বা ফেরিতে উঠতে নামতে আটকে পড়ছে যানবাহন। স্থানীয়রা জানান, আগে ফেরিতে ওঠার সময় একাধিক যানবাহন নদীতে পড়ে যাওয়ার ঘটনাও ঘটেছে। অনেক সময় গাড়ি আটকায় যায়, এক্সেল ভেঙে যায়। পিচ ঢালাই করে দিলে আমরা সোজা হয়ে যেতে পারি। স্লোপিং করতে হবে, ডালু করতে হবে, অনেক দূরের থেকে আসতে হবে, আর জায়গার থেকেই উঁচু।
যাতে আমাদের চলাচলের জন্য সুবিধা হবে এবং ওখানে অনেক ধুলাবালি, এগুলোর জন্য আমাদের একটু দাবি। ঈদ সামনে রেখে জরুরি সংস্কার ও নিয়মিত রক্ষণাবেক্ষণের দাবি চালক ও যাত্রীদের। এখন দেখার বিষয় কত দ্রুত ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ। ডিআইডব্লিউপি এর ইঞ্জিনিয়ারগণ কাজ করছেন, এ ব্যাপারে আমরা সকলের সহযোগিতা চাই। এটা ঋতুচক্রের সাথে সম্পর্কিত বিষয়। আবার বর্ষাকাল চলে আসলে এই পানির স্তর বাড়বে, আমাদের ঘাটগুলি লো ওয়াটার থেকে আমরা হাই ওয়াটারে নিতে পারবো। সামনে ঈদুল ফিতর, এ সময় দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রী ও যানবাহনের চাপ কয়েক গুণ বাড়ে। দ্রুত সংস্কার না হলে নৌ রুটে চরম ভোগান্তির আশঙ্কা সংশ্লিষ্টদের। তামান্না সাদিকা, মাই টিভি। ঢাকার দামরায়ে ধাইরা বাজার এলাকায় ইটবাহী ট্রাক চাপায় মাহিম নামে ৭ম শ্রেণী পড়ুয়া স্কুল ছাত্র নিহত হয়েছে। সকাল ৯টার দিকে নান্নার ইউনিয়নের ধাইরাবাজার এলাকায় ব্রিজের ওপর এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানায় হেঁটে স্কুলে যাচ্ছিল মাহিম। ধাইরাবাজার এলাকায় একটি ব্রিজের ওপর পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ইটবাহী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে মাহিম মারা যান। ঘাতক ট্রাক আটকের চেষ্টা করলেও ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। ধামরাই থানার উপপরিদর্শক আজহারুল ইসলাম জানান, সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে আসে পুলিশ। পরিবারের কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জামালপুরে গভীর রাতে সাবেক কাউন্সিলর ও তার স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ অর্থ ডাকাতির ঘটনা ঘটেছে। শহরের জঙ্গলপাড়া মিয়াবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। সাবেক কাউন্সিলর সৈয়দ আব্দুল আল মাসুদ জানান, রাত আনুমানিক ২টার দিকে তার বাসায় দরজা ভেঙে মুখে কালো মুখোশ পরে ঘরে প্রবেশ করে ১৮ থেকে ১৯ বছর বয়সী ৪ জন ডাকাত। পরে তাকে এবং তার স্ত্রী রুজিনা বেগমের হাত পা ও মুখ বেঁধে বাসার আলমারি ও বিভিন্ন আসবাবপত্র ভেঙে প্রায় স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায় ডাকাতরা। পরে ডাকাতরা চলে গেলে রাত ৩টার দিকে তার স্ত্রী এবং তিনি হাত পা, মুখ ও চোখের বাঁধন খুলে চিৎকার করলে প্রতিবেশীরা এসে তাদের উদ্ধার করে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। মাদারীপুরের স্থানীয় সংসদ সদস্য জাহানদার আলী মিয়াকে সঙ্গে নিয়ে ইটেরপুল বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় মুদির দোকান, শাকসবজি, মাছ ও মাংসের দোকানিতে সতর্ক করা হয়। সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি না করা হলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি ফুটপাত দখল করে বসা ভ্রাম্যমাণ দোকান ২৪ ঘন্টার মধ্যে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেন স্থানীয় সংসদ সদস্য। মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য জাহানদার আলী মিয়া ছাড়াও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দ্র মণ্ডল, নিরাপদ খাদ্য অধিদপ্তরের জেলার কর্মকর্তা রফিকুল ইসলাম, কৃষি বিপণন কর্মকর্তা রুবেল মিয়া সহ অনেকেই উপস্থিত ছিলেন। এটাই আমরা দেখতে চাই এবং আজকে যারা মিডিয়ার যারা লোকরা রয়েছেন, আপনারা তৃণমূলে যান, শুধুমাত্র ওই কর্মকর্তাদের, আমাদের যৌথ বাহিনীর বা রাজনৈতিক ব্যক্তিদের কাছে কিন্তু আপনারা যদি ছেড়ে দেন তাহলে কিন্তু দেশ উন্নতির দিকে যাবে না। আপনাদের কলমে, আপনাদের মিডিয়ার মাধ্যমে যদি এই সমস্ত জিনিস তুলে ধরেন, আপনারা নিজেও বাজারে ঢুকে আপনারা নিজেরা তদারকি করতে পারবেন। দুর্নীতি এখন ঈদের বকশিসের মতো স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা ৩ আসনের এমপি গয়েশ্বরচন্দ্র রায়। তিনি বলেন, দুর্নীতি বন্ধ করতে না পারলে দেশের অর্থনীতি কখনোই পুনরুদ্ধার করা সম্ভব নয়। দুপুরে কেরানীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে সরকারি কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। তাকে জেল দিলেও লাভ হবে না, তাকে গুলি করে মেরে ফেলতে পারবেন, কিন্তু তাতে তো লাভ হচ্ছে না। তাকে সুস্থ করে। আর মাদকের গডফাদার, মাদক যারা এটা ক্যারি করে, যারা বাজারজাত করে বিক্রয় করে, তাদের মধ্যে মহিলার সংখ্যা বেশি। গেল কয়েক বছর ধরে টাঙ্গাইল জেলার যমুনার দুর্গম চরাঞ্চলে চাষ হচ্ছে উন্নত মানের কালোজিরা। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে ফলনও বেশ ভালো হয়েছে। অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন অনেক কৃষক। এমন সাফল্য দেখে কালোজিরা চাষের জন্য উদ্বুদ্ধ হয়ে উঠেছেন অনেকেই। প্রতিনিধি মোহাম্মদ আনিসুর রহমান খানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন শবনম অবমেনি।
ঔষধি গুণসম্পন্ন ফসলের মধ্যে সবচেয়ে জনপ্রিয় মশলা কালোজিরা। প্রতি বছর বিদেশ থেকে কালোজিরা আমদানি করতে সরকারের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা খরচ হয়। বৈদেশিক মুদ্রা বাঁচাতে এবং আমদানি নির্ভরতা কমাতে জেলা কৃষি বিভাগ যমুনার চরাঞ্চলে কালোজিরা চাষের জন্য কৃষকদের উদ্বুদ্ধ করছেন। জেলার ভুঞ্চাপুর, গাবসারা, অর্জুনা, নিকরাইল, টাঙ্গাইল সদর, নাগপুরের দুর্গম চরাঞ্চলে কৃষকরা এখন কালোজিরা চাষ করছেন। যমুনার চরাঞ্চলে আগে কখনো কালোজিরা চাষ না হলেও প্রথমবার চাষেই বাজিমাত করেছেন কৃষকেরা। এই চরাঞ্চলে আমরা কালোজিরা আবাদ করি। গত বছর 150 মণ বুনছিলাম, এবার আর একটু বাড়ায় বুনছি। হ্যাঁ, এটা লাভ মোটামুটি গাছের ভালো আছে। 15,000 টাকা মন বুনছি, দেখা গেল যে বিঘায় 4 মণ করে হজলি, তো অনেক টাকা আসে, এই জন্য এটা আবার একটু বাড়ায় বুনছি। গতবার যা বোনা হয়েছে তার চেয়ে এবার বেশি বোনা হয়েছে। ভালো হইলে 4 মণ হয়। কালোজিরা বুনছি, গত বছর 2 পাহি বুনছিলাম, আমার খুব উন্নতি হয়েছে, ফের এবার 4 পাহি বুনছি। ঔষধি গুণে ভরা এই অর্থকরী ফসল কালোজিরা অন্যান্য ফসলের চেয়ে কয়েক গুণ বেশি লাভজনক হওয়ায় যমুনার চরাঞ্চলে ব্যাপক সাড়া ফেলেছে। কালোজিরা খুবই একটা লাভজনক একটি ফসল। আমাদের বিভিন্ন কৃষকরা এই ফসলটি চাষ করছে, বিশেষ করে চর এলাকায় এইটা কিন্তু আমাদের অনেক চাষ হচ্ছে। তো আমাদের উপজেলা কৃষি অফিস থেকে আমরা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কৃষকদেরকে প্রদর্শনী দিচ্ছি, পাশাপাশি কালোজিরার যে ভালো উন্নত জাত এবং প্রযুক্তিগুলো সম্বন্ধে তাদেরকে পরামর্শ দিচ্ছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, চলতি মৌসুমে এবার টাঙ্গাইল জেলায় 63 হেক্টর জমিতে কালোজিরা চাষ হয়েছে, আর উৎপাদনের লক্ষ্যমাত্রা 80 মেট্রিক টন। শবনম অবনী, মাই টিভি। মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু নারায়ণগঞ্জ 1 আসনের নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন, থানা, ইউনিয়ন পরিষদ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ফুল দিয়ে এমপিকে বরণ করেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। বক্তারা বলেন, স্বপ্নের রূপগঞ্জ গড়তে প্রশাসন, সাংবাদিক ও সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন এবং অপরাধ দমনে একসঙ্গে কাজ করতে হবে। এমপি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু বলেন, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং যানজট নিরসনে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। ইভেন আমরা যদি দেখতে চাই, বিগত কিছুদিন আগেও বিভিন্ন জায়গায় আপনার আর্মসের বিভিন্ন খোসা পাওয়া যাচ্ছে, বিভিন্ন আর্মসের আনাগোনা সময়। শরীয়তপুর জেলার সদর উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নীলকুঠি বাজার ও মাদারীপুর জেলার ছিলারচর ইউনিয়নে সীমানার বিভিন্ন খাস জমি ও কৃষি জমি থেকে দীর্ঘদিন ধরে অবৈধ ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করে বিক্রি করার অভিযোগ উঠেছে স্থানীয় এক চক্রের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, আইনের তোয়াক্কা না করে বিভিন্ন ফসলি জমি থেকে বালু তুলে বিক্রি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। এতে একদিকে কৃষি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে সরকার হারাচ্ছে বিপুল রাজস্ব। দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি দাবি জানিয়েছেন এলাকাবাসী। মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট সহ 8 পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অপারেশন কোরাল দ্বীপে নিয়োজিত কোস্টগার্ড জাহাজ অপূর্ব বাংলা সেন্ট মার্টিন ছেড়া দ্বীপের দক্ষিণ পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় একটি ফিশিং বোটে তল্লাশি করে প্রায় 3 লাখ টাকা মূল্যের 600 বস্তা সিমেন্ট জব্দ এবং 8 জনকে আটক করা হয়। জব্দকৃত মালামাল ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় কোস্টগার্ড। রংপুর 6 পীরগঞ্জ আসনের সংসদ সদস্য মাওলানা নূর আমিন রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি 1-এর জোনাল অফিসে কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা করেন। সভায় বিদ্যুৎ সেবার মান উন্নয়ন, গ্রাহক সেবা সহজীকরণ ও চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এমপি নুরুল আমিন গ্রামীণ জনগণের মানসম্মত বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। এছাড়া বিদ্যুৎ সরবরাহের বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে কর্মীরা তাদের মতামত দেন এবং মাঠ পর্যায়ের সমস্যাগুলো তুলে ধরেন। গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষকদের হয়রানি করার অভিযোগ এনে স্থানীয় এক কথিত সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষকবৃন্দ। উপজেলা শিল্পকলা একাডেমি চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধন কর্মসূচিতে উপজেলার 187টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, মনিরুজ্জামান জুয়েল নামের এক কথিত সাংবাদিক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে মন গড়া অভিযোগ তুলে শিক্ষকের নানামুখী হয়রানি করে আসছে। কথিত সাংবাদিক মনিরুজ্জামান জুয়েলের হয়রানি থেকে বাঁচতে তারা মানববন্ধন শেষে কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার শাগুফতা হকের নিকট মৌখিক অভিযোগ করেন। মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের মরাকাকড়া খাল পুনর্খনন কাজের উদ্বোধন করা হয়েছে। নবপল্লব প্রকল্পের আওতায় ও CNRS এর বাস্তবায়নে এবং বড়লেখা উপজেলা প্রশাসনের আয়োজনে 17,23,000 টাকা ব্যয়ে মরা কাকড়া খাল পুনর্খনন কাজে শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার 1 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নাসিরউদ্দিন আহমেদ মিঠু এমপি। এ সময় উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী। আরও উন্নত পরিসরে মাছগুলার চাষ বৃদ্ধি এবং প্রজনন ক্ষমতা বৃদ্ধির একটা বড় ধরনের সুযোগ সৃষ্টি হবে। এটা কিন্তু আমাদের এই অঞ্চলের মানুষের জন্য খুব বেশি উপকারী, কারণ এখানে আমাদের জেলে সম্প্রদায় সহ এই হাওরের মাছ দিয়ে ঢাকা সহ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এই মাছ দিয়ে কিন্তু আমাদের আমিষের চাহিদা আমরা পূরণ করি। টাঙ্গাইলের ঘাটাইলে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল 11টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু সাইদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত টাঙ্গাইল 3 ঘাটাইল আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান খান আজাদ। এ সময় প্রশাসনের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা সহকারী কমিশনার ভূমি জাহিদুর রহমান, কৃষি অফিসার দিলশাদ জাহান, ঘাটাল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোখলেসুদুল, BRDB চেয়ারম্যান হারুনুর রশিদ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার বাহাউদ্দিন সারওয়ার রিজভী উপস্থিত ছিলেন। চট্টগ্রাম নগরীর উত্তর নাগপাড়ায় সার্বজনীন শ্রী শ্রী কালী মন্দির গীতা সংঘের উদ্যোগে 25তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বাৎসরিক গীতা জয়ন্তী উদযাপন করা হয়েছে। দক্ষিণ কাটলি 11 নম্বর ওয়ার্ডের স্বর্গীয় দীনবন্ধু মাস্টারের বাড়িতে আয়োজিত অষ্টপ্রহরব্যাপী ধর্মীয় অনুষ্ঠানে ভক্তদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গীতা পরিষদের সাধারণ সম্পাদক ভাস্করানন্দ নাথ, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এরশাদ, পাহাড়তলী থানার স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। শরীয়তপুর জেলার 3টি সংসদীয় আসনে নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তাহসিনা বেগমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন শরীয়তপুর 1 আসনের সংসদ সদস্য সাইদ আহমেদ আসলাম, শরীয়তপুর 2 আসনের সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ এবং শরীয়তপুর 3 আসনের সংসদ সদস্য মিয়ানুরউদ্দিন আহমেদ অপু। সভায় নবনির্বাচিত সংসদ সদস্যরা জেলার চলমান উন্নয়ন প্রকল্প, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।